এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না স্কাই, নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। দর্শক, জুলাই সনদে প্রথম পেরেকটা এভাবেই বোধহয় মারল বিএনপি, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি। এই সরকার বহু বিতর্কের পরেও এই সরকার সাংবিধানিক পরিষদের শপথের আয়োজন করেছিল, কিন্তু বিএনপি সেটা অ্যাভয়েড করেছে। জামাত এবং এনসিপি সেই শপথ নিয়েছে। জামাত প্রথমে বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ না নিলে শপথে আসতে চায়নি, শপথ নিতে চায়নি, কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করে শেষে শপথ নিয়েছে। চলুন শপথ কেন্দ্রিক কী হলো, কোন পথে তাহলে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা, সেটা একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত শপথ নিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত শপথ নিয়েছে। জামাতকে নিয়ে বেশ কয়েক ধরনের খবর এসেছে। সেই কয়েক ধরনের খবরের মধ্যে একটি ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন, যেখানে আব্দুল্লাহ তাহের তিনি বলছেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাত কোনো শপথ নেবে না। দৈনিক ইত্তেফাক এই ব্যাপারটা নিশ্চিত করেছিল। এরপরে গণমাধ্যমগুলো মানে খবর নিশ্চিত করতে থাকে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামাতের প্রার্থীরা। এছাড়া আরও বলা হচ্ছে যে যমুনা টেলিভিশন নিশ্চিত করছে শপথ নিচ্ছেন জামাতসহ 11 দলীয় জোট। শপথের পরে বিএনপি তাদের সংসদীয় কমিটির বৈঠক করেছে, সেখানে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সেখানে তারা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে এটা যমুনা টেলিভিশন নিশ্চিত করছে। তারা বলছে ডিউটি ফ্রি গাড়ি অর্থাৎ ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির যে সুযোগ এমপিদের, সেটা এবং সরকারিভাবে কোনো প্লট নেবে না বিএনপির এমপিরা। এটা একটা ভালো সিদ্ধান্ত। এবারে চলে যাই শপথের আলোচনায়। সালাউদ্দিন আহমেদ যেভাবে আপনাদেরকে শুরুর ভিডিওটা দেখালাম, শপথ অনুষ্ঠান শুরু হবে, শুরু হওয়ার আগে সিইসি তখনও পৌঁছাননি, তখন তিনি ডায়াসে গিয়ে বিএনপির সদস্যদের উদ্দেশ্যে বলেন যে আমাদের চেয়ারপারসনের অনুমতি পরামর্শক্রমে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই সাদা শপথটা আমরা নেব, যেটা সংবিধানে রয়েছে এবং এটা ড্রাফটও সংবিধানে রয়েছে, কিন্তু এই যে নীল কাগজে যে শপথের ব্যাপারটা করা হয়েছে সাংবিধানিক পরিষদের শপথ, সেই শপথটা আমরা নেব না, কারণ এটা সংবিধান ধারণ করে না। এর আগে গতকালকেও তিনি একেবারে স্পষ্ট করেছেন যদি সংবিধান এটাকে ডিমান্ড করে, সংবিধানের মধ্যে যদি থাকে, তাহলে এটা হতে পারে, এবং সেই কথাতেই স্পষ্ট আমরা হয়েছিলাম। আমরাও আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে জুলাইয়ের প্রেক্ষিতে দুইটা শপথ, এমপিদের দুইটা শপথ হচ্ছে না। সেই কারণেই বললাম যে জুলাই সনদের প্রথম আনুষ্ঠানিক মানে জুলাই সনদের বুকে আনুষ্ঠানিক পেরেক হানার ঘটনা ঘটল এই শপথ না নেয়ার মাধ্যমে। বিএনপি 2/3 আসন, বিএনপির 209টা আসন, সাথে স্বতন্ত্র 7টা, তাদের জোটের প্রার্থী, সব মিলিয়ে 219টার মতো আসন তাদের। 219 জন সংসদ সদস্য সংসদে যা চাইবেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কোনো কিছু করার অপশনও নেই। সুতরাং বিএনপি সহ স্বতন্ত্ররা, এর মধ্যেও একটা মজার ব্যাপার ঘটেছে, মানে শপথে বিএনপির সময়ে আসতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা, তারা জামাতের সঙ্গে শপথ নিয়েছে, কিন্তু যখন সাংবিধানিক পরিষদের শপথের প্রসঙ্গ আসে, সময় আসে, তখন ইশরাক হোসেন এবং রুমিন ফারহানা সেই স্থান ত্যাগ করেছেন। এরকম একটা ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই যে সাংবিধানিক পরিষদের শপথে অংশগ্রহণ করলো না বিএনপি, এর মাধ্যমে কি স্পষ্ট বার্তা দিয়ে দিল না বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চেষ্টা
সংবিধানের বাইরে অনেক কিছু করার যে চেষ্টা করেছিল, সংবিধানের বাইরের কোনো কিছুই বিএনপি করবে না, এই বার্তাটা স্পষ্ট করে দিল। এছাড়াও বিএনপি জুলাই সনদের ক্ষেত্রে যে সকল নোট অফ ডিসেন্ট, যে সকল আপত্তি জানিয়েছিল, বিশেষ করে উচ্চকক্ষ একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না সহ অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আপত্তি দিয়েছিল। উচ্চকক্ষের ব্যাপারে বলেছিল যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় এই মুহূর্তে এটার প্রয়োজন নাই, সুতরাং উচ্চকক্ষও হচ্ছে না বলে ধারণা করে নেওয়া যেতে পারে। তাহলে কি আমরা এই সংসদের শুরুর দিকেই একটা মানে সংসদে ওয়াকআউট, সংসদের বাইরে তীব্র আন্দোলন, এই ব্যাপারগুলো দেখতে যাচ্ছি? আপনার কি মনে হয় দর্শক? আপনার কি মনে হয় যে জুলাই সনদ যেভাবে সংবিধানে যুক্ত করার প্রত্যাশা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রত্যাশা আদৌ পূরণ হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।